নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। সম্প্রতি আমি পরমব্রত চ্যাটার্জি পরিচালিত ভোগ ওয়েব সিরিজ, যেটি হইচই অ্যাপে দেখা যাচ্ছে, সেটি দেখলাম। অভীক সরকারের লেখা ভোগ সানডে সাসপেন্সে আমি শুনেছিলাম। আমার তো সানডে সাসপেন্স শোনার অভ্যেস রয়েছে, ভীষণ ভালো লাগে। দীর্ঘদিন ধরে আমি সানডে সাসপেন্স শুনি। তো সেখানে ভোগ গল্পটি শুনে আমার অসাধারণ লেগেছিল। এখন শুনছি যেরকম এই ভোগ ওয়েব সিরিজটা, যেটা সানডে সাসপেন্সের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে কতটা মিল আছে বা কতটা যথোপযুক্ত হয়েছে, সেই প্রসঙ্গে আমার কতগুলি মতামত আমি জানাতে এসেছি। আর ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা কথা, এই মতামত কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি আমার সমস্ত চিন্তাভাবনা যেহেতু আমি আপনাদের দর্শক বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই, তাই আমি আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা, যেটি আমার ভোগ ওয়েব সিরিজ দেখার পর উপলব্ধি হলো, সম্পূর্ণটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন যে প্রশ্নটা হলো, যে দর্শকরা যে প্রশ্নগুলো করছে, কি যেরকম সানডে সাসপেন্সে আমরা ভোগ এই গল্পটি শুনে ভীষণভাবে, মানে সাইকোলজিক্যাল হরর থ্রিলার, সানডে সাসপেন্সের অডিও স্টোরিটা শুনে ভীষণভাবে ভয় পেয়েছি, ভীষণভাবে মন ছুঁয়ে গেছে, ভালো লেগেছে। তো এই হইচই অ্যাপের যে ভোগ ওয়েব সিরিজটাও কি ততটাই যথোপযুক্ত হয়েছে? আসুন বন্ধুরা, আমরা এটা এপিসোড ওয়াইজ একটুখানি বলে দিই। আর প্রশ্ন, সত্যি কি পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ সিরিজটি সানডে সাসপেন্সের কাছাকাছি গেছে, না পুরোটাই ভোগে গেছে? এই নিয়েই তো প্রচণ্ড চর্চা হচ্ছে। তো আমিও আমার একটু সামান্য মতামত এটাই দিলাম। তো এখানে আমি এপিসোড ওয়াইজ নিজের ফিডব্যাকটা একটু দেওয়ার চেষ্টা করেছি, রিভিউটা দেওয়ার চেষ্টা করেছি। আর যেটা বলার সেটা হলো যে এই ওয়েব সিরিজের প্রত্যেকটা এপিসোড খুবই ছোট, বেশি বড় নয়। 6টি সিরিজ রয়েছে, তার মধ্যে 20 মিনিট করে, দু একটা সিরিজ তো 15 মিনিট করে, মাত্র 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেই এই ওয়েব সিরিজটা আমরা দেখে ফেললাম। এবার কিভাবে দেখলাম সেগুলো আমি এপিসোড ওয়াইজ আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। এপিসোড 1-এ আমরা দেখছি যে অতীন খুব ভদ্র ছেলে। সে তার অফিসে প্রমোশনটাকে সেলিব্রেট করার জন্য তার বন্ধু সুবেশের কিউরিও শপে যায় এবং সেখানে অ্যান্টিক একটি ভীষণ সুন্দর সবুজ কালারের দেবী মূর্তি সে বাড়িতে নিয়ে আসে এবং সেই দেবী মূর্তিটির গায়ের রং সবুজ এবং দেবী মূর্তিটির হাতে বীণা রয়েছে এবং একদম অন্যরকম একটি দেবী মূর্তি। যে দেবী মূর্তিটি দেখে অতীন বুঝতে পারে না যে এটি কোন দেবীর মূর্তি, কিন্তু সেটি তার বাবা মায়ের, তার স্বর্গবাসী বাবা মায়ের ফটোর পাশে সেই দেবী মূর্তিটিকে সে রেখে দেয়। এরপর আমরা দেখতে পাই যে অতীন সেই প্রমোশন পার্টি সেলিব্রেট করার জন্য, এনজয় করার জন্য রাত্রে নাইট ক্লাবে যায় এবং সেখানে সে আই কার্ড পর্যন্ত সমস্ত কিছু নিয়ে যায়। আমি দেখলাম যে গলার মধ্যে তার আই কার্ড ঝোলানো,
পার্টি করতে গিয়েও সে সোয়েটার আই কার্ড সমস্ত পরে নাইট ক্লাবে যায়, যাই হোক এনজয় করতে থাকে। এবং সে যখন নাচবে বলে উদ্যোগী হয় তখন তার তখন অতীন ট্রান্সে চলে যায়, সে হ্যালুসিনেট করতে পারে, দেবী মূর্তিটিকে সে হ্যালুসিনেট করতে থাকে এবং তার মনে হতে থাকে যে দেবী মূর্তিটি যেন তাকে বলছে যে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এবং অতীন মূর্তিটি বাড়িতে আনার প্রথম রাত্রি দেখে যে বিছানার পাশে যে জাগের জল, সেই জল রক্ত হয়ে গেছে। পরে অতীন দেখে যে এটা পুরোটাই স্বপ্ন। অতীন ভয় পায়, কিন্তু আমরা এই ফার্স্ট এপিসোডটা দেখে আমরা সাধারণ মানুষ কি ভয় পাই? খুব একটা কিন্তু ভয় লাগলো না, মনে হলো না যে জাগে রাখা জলটা রক্ত তো দেখানো হলো, কিন্তু খুব একটা ভয় লাগলো না, মনে হলো আলতা গোলা জল। যাই হোক খুব একটা ভয় পেলাম না। তো প্রথম এপিসোডের ফিডব্যাক হলো যে যথারীতি অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় ভীষণ ভালো লেগেছে, উনি ভীষণ ভালো সাবলীল অভিনয় করেন, আমি ওনার বিশাল বড় ফ্যান এবং দুর্দান্ত অভিনয় লেগেছে অনির্বাণ ভট্টাচার্যের, ভীষণ ভীষণ ভালো অভিনয় হয়েছে। এবার আমরা আসছি দ্বিতীয় এপিসোডে। এই দ্বিতীয় এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অতীন তার পাড়াতুতো ভবেশ কাকাকে বলেন, এখানে অতীনকে তার পাড়াতুতো ভবেশ কাকা বলেন যে এই সবুজ রঙের দেবী মূর্তিটি তিব্বতী বজ্রযান তন্ত্রের দেবী বলে ওনার মনে হচ্ছে, বা এই মূর্তিটির মধ্যে উনি তিব্বতী বজ্রযান তন্ত্রের প্রভাব দেখতে পাচ্ছেন। অতীন দেবী মূর্তিটিকে প্রথমে তার স্বর্গবাসী বাবা মার ফটোর পাশে রাখলেও আমরা এই এপিসোডে দেখছি যে অতীন একটি পৃথক ঘরে দেবী মূর্তিটিকে রেখে ভীষণভাবে পূজা অর্চনায় মেতে উঠেছেন এবং সবুজ রঙের এই দেবী মূর্তিটি মানবী রূপ ধারণ করে এক গাদা গয়না পুঁথির পরে দেবী অতীনকে বলছেন যে আমার খুবই ক্ষুধা লেগেছে, আমায় খেতে দে। এখানে আমরা অতীনকে দেখছি যে অতীন যে খুব একটা পুজো অর্চনায় বিশ্বাস করতো না বা করতে জানতো না, সে তার নিজের মতন করে দেবী মূর্তির সামনে আপেলের টুকরো বা ফুল রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করছে। তো এরপরে আমরা তো আরও যত এপিসোড দেখব তত দেখব যে অতীন ভীষণভাবে দেবীর প্রতি পুজোয় মন দিয়েছেন এবং বিভিন্ন সময় তাকে আমরা বিভিন্ন রূপে পুজো করতে দেখব। যেরকম আমরা কখনো দেখব ওনাকে অতীনকে লাল বস্ত্র পরিধান করে দেবীর পুজো করতে, আবার কখনো দেখব হাফ প্যান্ট পরে অত্যন্ত নৃত্যের ভঙ্গিতে পুজো করতে। এইগুলো একটু অবাক লাগছিল। তো যাই হোক ওভারঅল খুব ভালো। দেখুন, একটা আমরা অডিও স্টোরি ভীষণ ভালো শুনেছি সানডে সাসপেন্সে, তো সেটার সাথে তুলনা করলে তো ওইভাবে ম্যাচ হয় না, কিন্তু এমনি যদি আমরা ওয়েব সিরিজটা দেখতে বসি তাহলে আমার ভালোই লেগেছে, খুব এনগেজিং লেগেছে, ভালো লেগেছে। বন্ধুরা, এবার আমরা আসছি তৃতীয় এপিসোডটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা এখানে আমরা দেখছি যে অতীন ভক্তিভাবে লীন হয়ে লাল রঙের বস্ত্র পরিধান করে দেবীর পুজো করছেন এবং এই দেখে সেই পাড়াতুতো ভবেশ কাকা অত্যন্ত বিস্মিত হলেন। এবং এখানে ডামরি নামে একজন মেয়ের এন্ট্রি আমরা দেখতে পাই। এই ডামরি চরিত্রটি অভিনয় করেছেন পার্ণ মিত্র, দীর্ঘদিন পর আমরা ওনাকে দেখছি এবং যথারীতি ওনার অভিনয় ভীষণই ভালো। এখানে আমরা ভীষণ ভালোভাবে দেখছি যে অতীন যখন অফিস থেকে গাড়ি করে ফিরছে তখন গাড়ির সামনে
ডামরি এসে বলছে যে সে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সে অনেকদিন খায়নি, অতীনকে কিছু খেতে দিতে বলল। এবং অতীন তাকে তো প্রথমে একটু বিরক্ত করে বলল যে সে গাড়ির সামনে কেন চলে এসছে, এবং তারপরে অতীন তাকে তো খেতে দিল। এরপরে অনেকটা খেতে পেলে শুতে চায় গোছের ডামরি অতীনের সাথে অতীনের বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করলো, এবং অতীনও কিছুটা না হ্যাঁ দোলাচলের মধ্যে থেকে তারপরে ডামরিকে বাড়িতে নিয়ে চলে এলো। এখানে অতীনের বাড়ির কাজের মাসি পুষ্পদিকে আমরা দেখতে পাই। উনি প্রথমে একটু আপত্তি জানালেও পরে একটি ঘরের মধ্যে চিলেকোটার ঘর সম্ভবত, সেইখানে ডামরিকে নিয়ে গেলেন এবং সেখানে থাকতে বললেন। এবং তখন আমরা দেখতে পাই যে সম্পূর্ণ লাল রং মেখে অনেকটা মনে হচ্ছে লাল রঙের খুব বড় আলতা মেখে লাল রঙের ভূত সেজে পুষ্পদিকে খুব করে ডামরি ভয় দেখালো, যাকে দেখে আমরা দর্শক বন্ধুরা কিন্তু খুব বেশি ভয় পেলাম না, তো গায়ে কাঁটা দিয়ে উঠলো না। তবুও বলবো যে এই এপিসোডে রজতাভ দত্ত, পার্ণ মিত্র এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় অত্যন্ত সাবলীল, ভীষণ ইজি গোয়িং, রিলেটেবল, খুব ভালো অভিনয় হয়েছে। তো এই এপিসোডটা আমার খুবই ভালো লেগেছে। এবার আসছি চতুর্থ এপিসোডে। এখানে আমরা দেখি ডামরি দেবীর জন্য ভোগ রান্না করে এবং অতীনের জন্য রান্না করে, কিন্তু অতীন যখনই খাদ্য গ্রহণ করে তখন তার মুখভঙ্গি বা তার সমস্ত মুখের ভাষা দেখে আমাদের মনে হয় যে অতীন খুবই দুর্গন্ধযুক্ত পচা উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, এবং এইখানে কিন্তু দারুণভাবে অভিনেতা অতীনের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। যথারীতি অনির্বাণ ভট্টাচার্য স্যার ভীষণ সুন্দরভাবে এখানে অতীনের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন, এবং অফিসেও উনি যেই রকম গন্ধযুক্ত খাবার খাচ্ছেন আমরা দেখছি, সেখানেও যথেষ্ট সাবলীল অভিনয় হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে উনি নিজে থেকে খাবার গ্রহণ করতে চাইছেন না ডামরির হাতে, তখন ডামরি বিকট শব্দে খেতে আসুন দাদাবাবু খেতে আসুন এই ধরনের বিকট শব্দে গলার স্বর করতে যেন মন্ত্রমুগ্ধের মতন অতীন গিয়ে সেই দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুষ্পদি এতই ভয় পেয়েছে যে সে চটি খুলে রেখেই পালিয়েছে। তো পুষ্পদির চটি দুটো দেখে পুলিশের মনে সন্দেহ হয় যে পুষ্পদি হয়তো কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে, এবং এখানে আমরা দেখতে পাই যে অনির্বাণ ভট্টাচার্যের ভীষণভাবে পূজার পদ্ধতিটি আপগ্রেড হয়। মানে এখানে উনি হাফ প্যান্ট পরে ভীষণভাবে নাচানাচি করে দেবী মূর্তির সামনে তার ভক্তি প্রকাশ করেন, এইখানটা একটু অবাক লেগেছে। তো যাই হোক, এখানটা ভালো লাগলো, কিন্তু ভয় লাগলো কি এটা একটা কোশ্চেন মার্ক। পুরোটা আমরা সানডে সাসপেন্স শুনে যতটা মন্ত্রমুগ্ধ হয়েছি, ভীত সন্ত্রস্ত হয়েছি, সারা রাত ঘুম আসেনি, ভীষণভাবে মনের মধ্যে একটা চিন্তা এসছে, কিন্তু এই ওয়েব সিরিজের যত এপিসোড এগিয়েছে ইন্টারেস্টিং লেগেছে, মনে হচ্ছে সানডে সাসপেন্সের সাথে মিলটা খুঁজে দেখি, কিন্তু ভয় আদৌ লেগেছে কি কোশ্চেন মার্ক। এবার এপিসোড নাম্বার 5, পঞ্চম এপিসোডে আমরা দেখি যে অতীন রুটির দোকানে গিয়ে সুভাষিস বাবুর সাক্ষাৎ পান, যিনি ওনাকে অতীনকে একটি মেডেল দেয়, যার গলার মধ্যে স্ফটিক চিহ্ন, নীলা কালারের স্ফটিক চিহ্নের একটি বড় মেডেল, নীলা মতন স্ফটিক মতন গোল মেডেল যেরকম আমরা দেয় রক্ষা কবচ। উনি বলেন যে গলা থেকে অতীনকে সর্বদা এই রক্ষা কবচটা পরে থাকতে, এবং তাতে কোনো রকম ওনার জীবন কোনোদিন সংশয় হওয়ার সম্ভাবনা নেই। যতদিন উনি গলায় ওই লকেটটি পরে থাকবেন ততদিন ওনার জীবন সংশয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা তো আমরা অনেক মানে আমি অনেকই ভূতের সিনেমায় দেখেছি, ছোটবেলায় দেখতাম আহাট বা কই হ্যাঁ,
ওখানেও আমরা দেখেছি যে তাবিজ কবজ দিয়ে ভূতের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তো পঞ্চম এপিসোডটাও ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে। এবার আসছি ষষ্ঠ এপিসোডে এবং শেষ এপিসোডে। এখানে শুরুতেই তিব্বতের সম্রাটকে দেখানো হলো। আমরা একটা জিনিস ভাবছি যে ভারী পাথরের মূর্তি খোদাই করে বানানো দেখানো হয়েছে, সেটা সত্যি কথা অনেক ইউটিউবাররাই বলেছেন এবং আমারও এটা দেখতে দেখতে মনে হলো যে এটা সত্যি কথা। আমি তো সমস্ত কিছু দর্শক বন্ধু আপনাদের সাথে শেয়ার করি এবং এটা কিন্তু আমার দেখতে দেখতে মনে প্রশ্ন এসছিল এবং তারপর দেখলাম আমার অনেক ইউটিউবার বন্ধুরাও এই প্রশ্নটা করেছেন যে ভারী পাথরের মূর্তি সেটা জলের মধ্যে ভাসলো কি করে। শেষ সিনে যখন অতীন মূর্তিটা ভাসিয়ে দিল তখন সেই ভারী পাথরের মূর্তিটা ভেসে উঠলো কি করে, এটা কিন্তু একটা গুড কোশ্চেন। তো যাই হোক, এখানে শুরুতেই তিব্বতের সম্রাটকে দেখানো হলো, সমস্ত মূর্তি তৈরির ইতিহাস বলা হলো এবং এই শেষ এপিসোডে আমরা দেখছি অতীন হঠাৎ করে ভালো হয়ে গেল। হ্যাঁ, অতীন হঠাৎ করে ভালো হয়ে গেল এবং সে দামড়ির মোহমায়া ছিন্ন করে বেরিয়ে এলো এবং ভবেশ কাকার সঙ্গে সে সিদ্ধান্ত নিল যে সে মূর্তিটাকে জলে ভাসিয়ে দেবে। কিন্তু ভবেশ কাকা বলল যে না, কোনোভাবেই তো এই মূর্তিটার যেহেতু পিছু ছাড়বে না, তাই আজকে রাত্রিরে এর একটা বিহিত করা দরকার। এবং ভবেশ কাকা এবং অতীন যখন ঘরের মধ্যে প্রবেশ করলো তখন ওরা দেখলো যে ওখানে ডামরি তন্ত্র সাধনা করছে এবং সেখানে আমরা পুষ্পদির কাটা হাত দেখলাম, যে কাটা হাতে একটা আংটি আছে, যে আংটিটা প্রথম থেকেই পুষ্পদি মানে অতীনকে বলেছিলেন যে এইটি অতীনের মা পুষ্পদিকে হাতে পরিয়ে দিয়ে বলেছিলেন অতীনের দেখভাল করতে। সুতরাং এই কাটা হাতটা যে পুষ্পদির তাতে কোনো সন্দেহ নেই এবং ডামরি যে পুষ্পদিকে হত্যা করে তার দেহ নিয়ে সাধনা করছে, তন্ত্র সাধনা করছে, সেটাও আমরা এই এপিসোডে শেষ এপিসোডে জানতে পারি। এবং তারপর আমরা দেখতে পাই যে ডামরি নানাভাবে অতীনকে প্ররোচনা দিচ্ছে যে এই গলা থেকে এই লকেটটা খুলে ফেলার জন্য। কিন্তু অতীন প্রথম দিকে খুলে ফেলে দিলেও কিন্তু যখন অতীনকে মারতে আসছেন তখন ডামরি যখন অতীনকে মারতে আসছে তখন ভবেশ কাকা প্রাণ বাঁচানো, অতীনের প্রাণ বাঁচানোর জন্য ডামরির সামনে আসতে ডামরি ভবেশ কাকাকে নিজের শিকার বানিয়ে নেয় এবং তখন অতীনের আস্তে আস্তে মনে হয় যে সেই প্রচণ্ড ধস্তাধস্তির মধ্যেও অতীনের মনে হয় যে ভালোবাসার কাছে সমস্ত কিছুই মানে ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছুই না, ভালোবাসা সমস্ত কিছুর ঊর্ধ্বে। এইটা মনে করে অতীন নিজের গলায় আবার মেডেলটা পরে নেয় এবং তারপর আমরা দেখি সেই স্ফটিকটা, সেই স্ফটিক, সেই নীলা স্ফটিকটা সে ডামরির কপালে ছুঁয়ে দেয় এবং ডামরি তখন অনেকক্ষণ ধরে মানে ছটপট করে তারপরে ছাই হয়ে মিলিয়ে যায়। এমনকি ক্লাইম্যাক্সে আমরা দেখি যে শুধুমাত্র ওই বাড়িটার ওপরেই কালো ছায়া, বাকি পাড়াটা পুরো নিঃশব্দে ঘুমিয়ে আছে এবং আমরা দেখি যে অতীন হসপিটালে গিয়ে ভবেশ কাকা আহত হয়েছিলেন, তো উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং অতীন তাকে জানালেন যে সেই দেবী মূর্তিটা সে জলে ভাসিয়ে দিয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাই যে কিছু চ্যাংড়া ছেলে জলের ধারে, হ্যাঁ নদীর ধারে বসে আছে। তখন ওরা দেখতে পায় যে মূর্তিটাকে দেখতে পায় এবং তখন সেখান থেকে আবার সবুজ রঙের দেবী মূর্তি বেরিয়ে এসে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দে।
বন্ধুরা, আমাদের সানডে সাসপেন্স শুনে যে ভয়টা লেগেছিল, এখানে ওয়েব সিরিজটা দেখে কিন্তু সেই ভয়টা আমরা পেলাম না। তো ওভারঅল খুব ভালো রিভিউ দিতে গিয়ে আমি বুঝলাম যে সানডে সাসপেন্সের অডিও স্টোরির সাথে এই হইচই অ্যাপের পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ভোগ ওয়েব সিরিজের তুলনা চলে না। এখানে যতই ক্রিপি কন্টেন্ট বানানো হোক, কিন্তু ভয়টা সেভাবে লাগলো না। ভূত দেখেও আমরা সেভাবে ভয় পেলাম না। তবে কিছু কিছু জায়গায় যেমন অনেকটা মনে হলো 1920 মুভির মতন, দেওয়ালের ওপর উল্টো দিকে পা করে ভূত হেঁটে চলেছে, স্নানের মধ্যে বাথরুমে অতীনের গায়ে স্পর্শ করে একটি নারী মূর্তি বলছে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। আসলে সানডে সাসপেন্স শুনে আমাদের এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছিল, সেই অনুযায়ী ভোগ ওয়েব সিরিজ দেখে ততটা আমাদের এক্সপেকটেশন পূরণ হলো না। কিন্তু এমনি সমস্ত ভালোই লেগেছে, এবং লেজেন্ডারি গল্প, বাচনভঙ্গি অসাধারণ। তবে ট্রান্সফরমেশনটা আরেকটু ভয়ানক হতে পারত। অতীনের ট্রান্সফরমেশনটা আরও ভয়ানক হতে পারত। আমরা প্রথমেই যদি অতীনের মানে অনির্বাণ ভট্টাচার্যের ক্লিন শেপ দেখতাম এবং তারপর আস্তে আস্তে ওনার দাড়ি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা আরও ভালো লাগতো, আরও ভয়ানক লাগতো। কিন্তু এখানে আমরা প্রথম থেকেই দেখছি ওনার দাড়ি, তারপরেও দেখছি দাড়িটা বেড়েছে কিনা বুঝতে পারলাম না। তো এই ছোটোখাটো কিছু ব্যাপার যেটা গল্পের ক্ষেত্রে খুব একটা আমাদেরকে ভয় দেখায়নি, বাট ওভারঅল খুব ভালো লেগেছে আমার। আরও ক্লিয়ার ট্রান্সফরমেশন হলে ভালো হতো, ট্রান্সফরমেশন আরও ভয়ানক হলে ভালো হতো, ডামরির চরিত্র আরও লাস্যময়ী করা যেত, শ্মশানের দৃশ্যগুলো খুব একটা ভয়ানক লাগেনি। তবে লাইটিং, বিজিএম ইন্টারেস্টিং, এনগেজিং। আর কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখলাম চকচকে ডেনিমের শার্ট পরে অতীন বলছে যে আমার শার্টটা নোংরা, এইগুলো কিছুটা জায়গায় ওখানে যদি একটু নোংরা শার্ট পরতো তাহলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি চকচকে ডেনিমের শার্ট পরে ডামরিকে অতীন বলছে যে আমার শার্টটা নোংরা। এই কিছু ছোটোখাটো ব্যাপার একটু লক্ষ্য রাখা উচিত ছিল। বাকি লাইটিং, বিজিএম, জাম্প স্কেয়ারগুলো, লাইটিং, বিজিএম, জাম্প স্কেয়ার সিনগুলো বেশ ভালোই লেগেছে, এনগেজিং লেগেছে। এবং ক্রিপি অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, লাইটিং যেভাবে এবং ক্লাইম্যাক্সটা ভালো লেগেছে, তুলনা না করে মোটামুটি আমার ভালোই লেগেছে। তবে সানডে সাসপেন্সের থেকে ভোগ ওয়েব সিরিজটা একটু অন্যরকম। অভিক সরকারের সানডে সাসপেন্সে ভোগ গল্পটা দেখে যেরকম অনুভূতি হয়েছিল, হইচই ওটিটি প্ল্যাটফর্মে পরমব্রত চ্যাটার্জির ভোগ ওয়েব সিরিজটা দেখে একটু অন্যরকম লাগলো। রহস্য, পরম্পরা ও আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন, হিন্দু দেবী মাতঙ্গীর কথা তুলে ধরা হয়েছে, ভীষণ সুন্দর লাগলো। সাসপেন্স, সাইকোলজিক্যাল হরর থ্রিলার, কালা জাদু, ভূত প্রেত, অ্যাম্বিয়েন্স, ক্রিপি কন্টেন্ট, অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার সমস্তই তৈরি করা হয়েছে। সাউন্ড এফেক্টও ভয়ানক দেওয়া হয়েছে। তবুও গল্পের স্ট্রাকচার, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্লাইম্যাক্স যেন দ্রুত শেষ হয়ে গেল, ঠিক জমলো না। তবে পুরো মুভিটা আমি ওয়েব সিরিজটা দেখেছি, সানডে সাসপেন্সে অভিক সরকার পরিচালিত ভোগ দেখে ভীষণ ভালো লেগেছে। এই ভোগ ওয়েব সিরিজ পরমব্রত চট্টোপাধ্যায়ের আমি বরাবরই বিশাল বিশাল বড় ফ্যান। পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ ওয়েব সিরিজ যেটি আমরা এখন দেখছি হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, ওভারঅল ভীষণ ভালো। বন্ধুরা, আমি প্রথম কোনো ওয়েব সিরিজের রিভিউ দিলাম, নিজের মতন করে রিভিউটা বানিয়ে বললাম, আমার যে অনুভূতিটা হয়েছে আমি আমার সকল দর্শক বন্ধু আপনাদের সাথে শেয়ার করলাম।
ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা, যাতে আমি এরকম আরও অনেক ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন।